বর্তমান রাজনৈতিক সংস্কৃতি সেটা কি আপনি গুণগত কোনো পরিবর্তন দেখছেন? এখনো আপনার মব ভায়োলেন্স বলা হয়, এটা একটা বড় সমস্যা। এখন এটা সরকার চেষ্টা করছে, তার চেষ্টা ত্রুটি নেই। 53 বছরে আমরা একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি অফ পাওয়ার এটা ব্যবস্থা করতে পারি। ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সেটা সম্ভব হবে? আপনারা সবাই এত অস্থির হলে বাংলাদেশ কখনোই আপনার একটা সুস্থ ডেমোক্রেটিক পরিস্থিতি ফিরে যেতে পারবে না। দেয়ার আর সার্টেন পার্টি যারা বলছে যে এটা মানা না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। জনগণ যদি বলে যে আমরা পিয়ার চাই, ফাইন। বাংলাদেশে এখন ইলেকশনের রাস্তায় যদি বলা হয়, তাহলে রাস্তাটা কতটুকু মসৃণ? মসৃণ তো হবে না। আগামী দিনে বিএনপির সাথে ভারতের সম্পর্কটা আপনারা কিভাবে রিমেইন করার চেষ্টা করছেন? আমরা চেষ্টা করব সীমান্তে হত্যা কমপ্লিটলি বন্ধ করার জন্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য আর কি। সুপ্রিয় দর্শক, টিভিএস এর নতুন আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেই আয়োজনের সূচনায় আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে স্বাগতম। আর আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত লিটন। স্যার, আপনি কেমন আছেন? শারীরিক দিক থেকে খুব একটা ভালো না, মনের দিক থেকে ভালোই আছে। রাজনৈতিক জীবন বলে একটা বিষয় আছে, সেখানে আপনি কেমন আছেন? পুরো জীবনটাই তো রাজনৈতিক। আমাদের যারা আমরা রাজনীতি করছি আর কি, সেই রাজনৈতিক জীবনে একটা দিক দিয়ে স্বস্তি আছে যে আমরা এখন আর ফ্যাসিস্টের অধীনে নই। অন্যদিকে কিছুটা অস্বস্তি আছে আমাদের আপনার এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার ব্যাপারে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলো মাঝে মাঝে আপনার একটু স্বাভাবিকভাবেই আপনাকে উদ্বিগ্ন করে আর কি। তবুও সব মিলিয়ে ভালো, খারাপ না। এক সময় যখন আপনার বিরুদ্ধে আমরা জানতাম 100-র বেশি মামলা হয়েছিল, সেই মামলাগুলোর সর্বশেষ ফেট কি হয়েছে? আপনার বেশিরভাগ মামলাই আমরা নিজস্ব উদ্যোগে আপনার বিচারিক প্রক্রিয়াতে বেশিরভাগ মামলাই আমরা শেষ করে ফেলেছি। আপনাকে তো কয়েক দফা জেলেও যেতে হয়েছিল, জামিন পাননি। প্রায় 11 বার জামিন পাননি। ওই সময়ে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, যেটার আপনি একজন ভিকটিমও ছিলেন, আপনার দলের অসংখ্য নেতাকর্মীদের মতো আপনিও একজন ছিলেন, সেই সংস্কৃতি থেকে এখন যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা হচ্ছে, সেটার সাথে কম্পেয়ার করলে গুণগত কতটুকু পরিবর্তন? আকাশ আর পাতাল। তখন তো ছিল একটা আপনার পুরো ফ্যাসিজম, একটা ফিয়ার ফোবিয়া। ঘর থেকে বেরোতে গেলেই আপনার পেছনে ফেউ লেগে থাকতো। ঘরের মধ্যে থাকা অবস্থায় বাইরে দুদিকে বাসার দুপাশে আপনার ইন্টেলিজেন্সের লোক থাকতো। টেলিফোন হ্যাকড হতো, টেলিফোন ট্র্যাক হতো। একটা অস্বাভাবিক একটা জীবন ছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যে স্বস্তি এক্সপেক্ট করা হয়েছিল, আশা করা হয়েছিল, ততটুকু স্বস্তি কি এসেছে? আমি যদি আপনাকে টিআইবির গত সপ্তাহে একটা ওরা স্টেটমেন্ট ইস্যু করেছে, সেখানে তাদের শব্দটাই উচ্চারণ করেছে, এবার আমাদের পালার রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের জন্য অশনি সংকেত। আমাদের পাল্লা বলতে ওনারা বোঝাতে চেয়েছেন যেটা হলো আপনার চাঁদাবাজি, দখলবাজি, দলবাজি, দুর্নীতি, ইভেন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স দেখা যাচ্ছে। এটাকে আপনি কিভাবে? না, আমি একটা কথা আপনার সবাইকেই বলতে চাই আর কি, ফর এভরিবডি। আমরা 15 বছর একটা ফ্যাসিজমের আন্ডারে ছিলাম এবং সেই ফ্যাসিজম যে সমস্ত কালচার তৈরি করেছে আপনার বাংলাদেশে, একটা হচ্ছে যে ধরনের পুরো ব্যুরোক্রেসিকে তারা দখল করে নিয়েছিল, সেটাকে তারা রাজনীতিকরণ করেছিল। ল এনফোর্সিং এজেন্সিস এতটা বেশি আপনার রাজনীতিকরণ করেছিল যে তা আগ বাড়িয়ে অনেক বেশি কাজ করতো। তৃতীয়ত হচ্ছে যে বিষয়টা আমরা জানতাম না বাংলাদেশে, সেটা হচ্ছে যে গুম করার যে আপনার অভিজ্ঞতা, এটা কিন্তু আমাদের রাজনীতিতে ছিল না কখনো, এবং এটা কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ একটা আপনার বলতে পারা যায় যে ভীতির কারণ সর্বক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে আপনার বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা হয়েছিল। সেক্রেটারিয়েট থেকে আপনার হুকুম না দিলে কোনো জামিনই পাওয়া যেত না। তারপরে আপনার অর্থনীতিতে যে ব্যাপক লুণ্ঠন, সব কিছু মিলিয়ে এটা একটা ভয়াবহ একটা দানবীয় একটা রাষ্ট্রে পরিণত ছিল। একজন মানুষই
সব চালনা করছে। সেই দানবীয় রাজনৈতিক সংস্কৃতি থেকে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি যেটা, সেটা কি আপনি গুণগত কোনো পরিবর্তন দেখছেন? অবশ্যই দেখছি। সেই গুণগত পরিবর্তনটা কি? যেমন এখনো আপনার মব ভায়োলেন্স বলা হয়, এটা একটা বড় সমস্যা এখন। এটা আমি বলবো যে এটা একটা সিরিয়াস ক্রাইসিস এটা তৈরি হচ্ছে, এবং এটা বন্ধ করতে না পারলে আমাদের জন্য খুব ক্ষতিকর। এটা বন্ধ করার দায়িত্ব কার? সরকারের যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দল যারা আছে সবারই তো দায়িত্ব আছে। এই ব্যাপারে তো আপনার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিএনপির স্থানীয় লোকজনেরও সম্পৃক্ততার অভিযোগ কিন্তু পত্রপত্রিকায়, এটা আমি আপনার সঙ্গে একমত, পত্রপত্রিকায় এসেছে। এটা ঠিক আসলে আসা বিএনপি সবসময় মব ভায়োলেন্সের বিরোধিতা করেছে, এবং বিএনপির লোকজন আপনার মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত। আপনার ঢাকাতেই দেখেছেন যেটা বলা হয়েছে বিএনপি সম্পর্কে, আপনার ওই যে ওল্ড ঢাকাতে দেখা গেল যে সেটা আসলে বিএনপির সঙ্গে জড়িত না। কারণ আমরা প্রথম থেকেই আপনার এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হতে পারে, করতে পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মাত্র 1 বছর সময় আপনি পাচ্ছেন ওই 15 বছরের ভয়াবহ একটা সংস্কৃতিকে বেরিয়ে এসে একটা নতুন সংস্কৃতিতে যাবেন। ইজ ইট দ্যাট ইজি যে ইউ ক্যান মানে সব কিছু মুহূর্তের মধ্যে বদলে ফেলতে পারবেন? ইট নিডস কালচার। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, যে আপনার ডেমোক্রেসিতে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। একটা ইলেকশন করে আমরা একটা গণতন্ত্রে যাব, সেই জায়গাটায় আমরা এখনো পৌঁছতে পারিনি। যাচ্ছি, কিন্তু বাধা থাকলে আমরা সেদিকে যাচ্ছি। আমি শেষ করিনি কথাটা। সুতরাং সেই জায়গায় আপনার ভায়োলেন্স বলেন বা অন্যান্য সমস্যাগুলো, এগুলোকে কিন্তু একটা কালচারের মধ্য দিয়ে আপনাকে ঠিক করতে হয়। তো ডেমোক্রেটিক কালচার তো এখানে প্র্যাকটিসই হয়নি, যার ফলে আপনার এই অবস্থা হচ্ছে। 16 বছর তো একটা টোটাল একটা ফ্যাসিজম, একটা আপনার অটোক্রেটিক আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট এখানে চলেছে। এই যে মব কালচার নিয়ে আপনি যেটা বললেন, মব ভায়োলেন্স নিয়ে বললেন, এখানে সরকার কি তার যথেষ্ট ভূমিকা পালন করে? এখানে সরকারের প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন? এই সরকার তো পলিটিক্যাল সরকার না, সুতরাং তার পলিটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক কম, এবং তার যে আপনার শক্তিগুলো, যে পুলিশ ফোর্স তো আপনার একটা ভঙ্গুর পুলিশ ফোর্সে পরিণত হয়েছে। অল অফ দেম আর ইউজড বাই দ্য লাস্ট গভর্নমেন্ট। এখন এদের যে মানসিকতা, এই মানসিকতাতে কিন্তু তারা ভালো কাজ করতে অভ্যস্ত না, খারাপ কাজ করতে অভ্যস্ত। ফলে এখনও কিন্তু তারা ওই জায়গায় অনেকেই ফিরে আসতে পারে নাই। কিছু লোক পালিয়েও গেছে, নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি। ফলে পুলিশ ইজ নট টোটালি এনফোর্সড, যেটাকে আমরা বলি শক্তি সঞ্চয় করতে পারে, যা দিয়ে সেগুলো করতে পারে। মোরালিটির অভাব আছে যথেষ্ট, সেটা করতে পারে। এটা একটা বড় সমস্যা এই সরকারের জন্য। তারপরেও সরকার চেষ্টা করছে, তার চেষ্টা ত্রুটি নেই। আমি যেটা বলি, এক্সপেকটেশনটা আমাদের এত হাই হওয়া ঠিক না, যে মুহূর্তের মধ্যে 1 বছরের মধ্যে 15 বছরের যে জঞ্জাল সেটাকে ছড়িয়ে ফেলবে। দ্যাটস দ্য পয়েন্ট। এটা এত সহজ নয়, এটা কোনো সরকারের পক্ষে সহজ হবে না। আলাউদ্দিনের প্রদীপ নেই কারো কাছে যে সে মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিল। ইট উইল টেক টাইম। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি একটা মানুষ যাকে সবাই সম্মান করে, এবং এই অ্যাডভাইজারদের মধ্যে অনেক মানুষ আছে যারা কিন্তু রাষ্ট্রের কাছে, জনগণের কাছে তারা ভালো মানুষ হিসেবে পরিচিত। তো ওইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো এখন তার যে রাষ্ট্রযন্ত্র নিয়ে যিনি কাজ করছেন, সেই রাষ্ট্রযন্ত্র তো আগেই আছে, এখনও সেই সেক্রেটারিই আছে বেশিরভাগ জায়গায়, এখনও সেই আমলারাই কাজ করছে। পুলিশের তো আপনাকে বললামই, সব মিলে। হ্যাঁ, বিচারিক প্রক্রিয়াতে আপনার উপরের দিকে অনেকটা চেঞ্জ হয়েছে, আপনার নিচের দিকেও আপনার একটা পরিবর্তন হচ্ছে, নতুন আইন হচ্ছে। সেটা এখনো আপনার সমালোচিত হয় যে গণহারে মামলা। হ্যাঁ, গণহারে মামলাটা তো কালচারে হয়ে গেছে। এটা মূলে কিন্তু পুলিশ আর কিছু দুর্বৃত্ত, এরা করে কি, আপনার পয়সা খাওয়ার জন্যে যোগ সাজস করে ওই গণহারে মামলা দেয়, দিয়ে ওখান থেকে পয়সা নেয়, অজ্ঞাতনামা এটাও আছে এখনো। যার ওটা কিন্তু দ্যাটস দ্য কালচার অফ পুলিশ। ওইটাকে আপনাকে দ্য হোম মিনিস্ট্রি হ্যাজ কমপ্লিটলি ফেইলড টু স্টপ ইট ইন দ্যাট রেসপেক্ট। আমি বলবো হোম মিনিস্ট্রি দুর্ভাগ্যজনকভাবে কতগুলো তাদের যে পুলিশের যে ওপরের মানুষগুলোকে ঠিক সেইভাবে আমার মনে হয় যে আপনার সিলেক্ট করতে পারেনি, অথবা তারা সেভাবে কাজ করাতে পারছে না, যে কারণে আজকে আপনার নিয়ন্ত্রণটা সেভাবে নিতে পারছে না। সেই দায়ভারটা কি শুধু হোম মিনিস্ট্রির এককভাবে, নাকি কালেকটিভ ভাবে আপনার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটা আপনার ক্যারেক্টারিস্টিক্স আমি দেখেছি, তারা ইন্টারফারেন্স তাদের খুব কম। হোমের যে দায়িত্ব আছে, দায়িত্ব তাদেরকে দিয়েই তারা তাদের কাজগুলো করছে।
মানুষগুলো খারাপ না, যে দুজন আপনারা আছেন ব্যান ভালো, কিন্তু আপনার যেটা আপনি নষ্ট করে ফেলেছেন, একেবারে ভেঙে ফেলেছেন, সেটাকে গড়ে তুলতে আপনার সময় তো লাগবেই। এক্ষেত্রে রাজনৈতিক শক্তির ভূমিকাটা কি? আমরা তো বিএনপি থেকে, বৃহত্তম দল বিএনপি পুরোপুরি তাদের সহযোগিতা করছে, এই না এভরি রেসপেক্ট 100%। 2023 সালের জুলাই মাসে আপনি 31 দফা রিফর্ম এজেন্ডা ঘোষণা করেছিলেন, যেখানে প্রথম আপনার এক দফাতেই ছিল, আমি যদি কোট করি, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা হবে। এজন্য অব্যাহত আলোচনা, মত বিনিময়, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। আপনার 5ই আগস্টের পরে যে রাজনৈতিক শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর ভিতরে আপনি এখন ইউনিটি দেখছেন নাকি ডিসইউনিটিটাই? আমি একটা কথা বলি আপনাকে, আমরাই এইটা দেওয়ার পরে, পরে সেই নতুন সরকার আসার, তিনি তো সরকারই ছিল না, নতুন সরকার আসার পরে সরকারকে সম্পূর্ণ সহায়তা দিয়ে, ইনফ্যাক্ট আমরা পুলিশিংও করেছি। দুর্গাপূজার সময় যে ক্রাইসিস ছিল, এটা আমরা প্রত্যেকটা মণ্ডপে আমরা সেখানে পাহারা দিয়েছি, সবখানে আমাদের কর্মীরা এই কাজগুলো করেছে। এবং আমরা ওই যে কন্টিনিউয়াস প্রসেস অফ, আমরা দেখবেন যে আমরা ঘন ঘন আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা বসছি, কথা বলছি, যারা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে তাদের সঙ্গে বসছি, অন্যান্যদের সঙ্গেও বসছি। এবং এই যে আপনার সংস্কারের যে প্রক্রিয়া যেটা শুরু করেছে সরকার, এটা তো আমাদের সংস্কার 31 দফার যে আপনার সেটা থেকেই তো এসছে। আমরা ওই টোটালি কমিটেড, আমরা এটার উপরে কাজ করছি। প্রতিদিন রাত আমাদের কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা কমিশনের ইস্যুর উপরে কাজ করে আমরা আমাদের মতামত করি। অলরেডি ইউ হ্যাভ কমপ্লিটেড দ্যাট। এবং ইতিমধ্যে দেখেন জুলাই ঘোষণা নিয়ে একটা সমস্যা ছিল, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ সরকার সেটা দিতে পেরেছে। এখন জুলাই সনদ নিয়ে যে ছোটোখাটো ব্যাপার দুটা বাকি আছে, 19টা আপনার প্রস্তাব ছিল, সেই 19টার মধ্যে 12টা একমত হয়ে গেছে সবাই, আর কয়েকটাতে ছোটোখাটো কিছু মতভেদ থাকে, রাজনৈতিকভাবে তো মতভেদ থাকবেই। আর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানেই আমরা বলা হয়েছে প্রথমেই যে কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার তো একদিন না, সংস্কার আপনার কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, আলোচনা একদিন চলতে থাকবে। অর্থাৎ আপনি পুরো সিস্টেমটাকে একটা আলোচনার মধ্যে দিয়ে এগুতে থাকবেন। শত বছর ধরে পশ্চিমা বিশ্বে আপনার গণতন্ত্র চর্চা হয়ে আজকে এই জায়গায় আসছে, তাই না? আপনার অন্যান্য দেশ, ভারতে দেখেন প্রায় কত বছর, ভারতের 80 ইয়ার্সের মতো, তাদেরও একটা কালচার, ডেমোক্রেটিক কালচার গড়ে হচ্ছে, দেখেন জাস্ট বিকজ অফ কন্টিনিউয়াস একটা আলোচনা আছে বলে। আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন যাদের সাথে আপনারা অতীতে কাজ করেছেন, যেমন জামাতে ইসলামীর সাথে একসময় আপনাদের জোটের অংশীদার হিসেবে ছিলেন, আপনাদের সাথে তারা ক্ষমতার অংশীদার হয়েছেন। কিন্তু 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে জামাতের সাথে আপনাদের দূরত্ব। 5ই আগস্টের আগে থেকেই আমি আপনাকে বলি, আমরা কিন্তু জোট ভেঙে দিয়েছিলাম। আপনি কিন্তু ওই জিনিসটা উল্লেখ করলেন না, আমাদের কিন্তু কোনো জোট ছিল না। ফলে জামাত ওয়াজ নট এ পার্ট অফ আওয়ার জোট। বাট আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে যেভাবে আপনার কাজ করছিলাম, জামাতের সঙ্গে আমরা সেই কাজ, কথাবার্তা আমাদের যোগসূত্র ছিল। 5ই আগস্টের পরেও সেই যোগাযোগটা যে একেবারে নাই তা বলা যাবে না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে উই আর ইন আপনার এনগেজমেন্টটা রাখছি। এই কারণে রাখছি যে যেহেতু আমরা বড় দল হিসেবে আছি, আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে যে সমস্ত দলগুলোকে অন্তত নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়া। কিন্তু উভয় পক্ষের নেতৃবৃন্দের প্রকাশ্যে যে বক্তৃতা বিবৃতিগুলো আসে, জামাত ইসলামী, বিএনপি এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপি, দেখা যায় যেটা হলো তাদের ভিতরে এক ধরনের তিক্ততা বিরাজ করছে একজন আরেকজনের বিরুদ্ধে। আমি একটা কথা আপনাকেই জিজ্ঞেস করতে চাই। আপনার দীর্ঘদিনের যে একটা আপনার মানে একটা পচনশীল একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, পৌঁছে যাচ্ছিল, এটা কি এত দ্রুত সম্ভব যে আপনি এটাকে দ্রুত এত তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসতে পারবেন? লেট আস স্টার্ট, আমরা শুরু করি। আজকে 52-53 বছর হচ্ছে, আমাদের ব্যর্থতাগুলো কোথায় জাতিগত হিসেবে? 53 বছরে আমরা একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি অফ পাওয়ার এটা ব্যবস্থা করতে পারিনি। কেয়ারটেকার গভর্নমেন্ট করা হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট 3টা টার্ম, খুব চমৎকার ইলেকশন হয়েছে, দেশের অবস্থা ভালো ছিল, গণতন্ত্র ভালো চলেছে, আপনার অর্থনীতি ভালো চলেছে। হঠাৎ করে হাসিনা সেটা বদলে দিল,
দিয়ে যখন আপনার পার্টিজান গভর্নমেন্ট আন্ডার ইলেকশন হবে ঠিক করলো, ওই সমস্যা তখন আবার শুরু হলো। দ্যাট ইজ স্টার্টেড। তখন বেগম জিয়া বলেছিলেন যে এটাতে করে নতুন করে অস্থিতিশীলতা শুরু হবে, হয়েছে তাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্রে আসলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন রেগুলার না হওয়াটাই মূল প্রবলেম। ডেফিনেটলি। এবং মজার ব্যাপার দেখেন, এই কথা অনেকে বলতে চাই না আমরা, যে আমরা 1971 সালে স্বাধীন হয়েছে, আমরা তখন থেকে আওয়ামী লীগ শাসন করেছে। আপনার 71 যুদ্ধ জয়ের পর থেকেই এই আওয়ামী লীগকে তো আমরা সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি মনে করেছিলাম। অথচ এই আওয়ামী লীগের হাতে এক এক করে আপনার কিন্তু শেখ মুজিবুর রহমান নিজেই কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করেছেন। জরুরি অবস্থা ঘোষণা করা আইন, তারপরে আপনার যে বিশেষ ক্ষমতা আইন, তারপরে শেষে একদলীয় ব্যবস্থা, বাকশাল। এটা তো গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। যার ফলে আপনার পরবর্তীকালে দেখবেন সব সময় মার্শাল হয়েছে, অমুক হয়েছে, আপনার ওই গণতন্ত্রকে আর কখনোই ফাংশন করতে দেয়নি। জিয়াউর রহমান সাহেবের সময়টা একমাত্র সময় যে সময় গণতন্ত্রে ফিরিয়ে আসা হয়েছিল, সুযোগ সৃষ্টি হয়েছিল, গণতন্ত্রের কাজ করছিল। আপনার বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে কাজ শুরু হয়েছিল। এর সাথে এসে কিন্তু আবার সেই বহুদলীয় গণতন্ত্র ঠিক রেখেছেন, কিন্তু তিনি তার অথরিটেরিয়ান গভর্নমেন্টের যে আপনার সেটা রেখেছে। আমাদের বিএনপি কিন্তু আমরা 9 বছর সেটা নিয়ে লড়াই করেছি, এটা আপনি খুব ভালো করে জানেন, দেশের মানুষের লড়াই করেছে। তো এটা তো আপনার দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে ডেমোক্রেসি কালচারটা গড়ে ওঠেনি। নাও উই আর ট্রাইং, আমাদের দিক থেকে, সরকারের দিক থেকে চেষ্টা করা হচ্ছে একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলার জন্য। আমরা কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি না, আমরা আপনার সংস্কারের যে সমস্ত কমিশনের যারা প্রধান আছেন বা সদস্যদের, তাদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করছি সবসময়। সুতরাং আমরা, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক কালচারটা শুরু করা, ওটাকে পার্সু করা, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। মাঝে মাঝে আপনার বক্তব্যে আমরা একটু হতাশার সুরও পাই, যে এখন চলমান যা কিছু চলছে সে বিষয়ে আপনি হতাশাও ব্যক্ত করেন। আবার গত মাসে একটা পত্রিকার সাথে সাক্ষাৎকারে অনেকেই যেমন বলছেন, আপনিও বলেছেন যে আপনি দক্ষিণ পন্থার উত্থান দেখছেন, আপনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এটা একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন? আমরা হচ্ছে একটা আপনার টোটালি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, মানে ঘোষণার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে। আমরা আপনার কোনো অথরিটেরিয়ান গভর্নমেন্ট বা কোনো একটা বিশেষ একটা মতাদর্শের চাপিয়ে দেওয়া কোনো শাসন ব্যবস্থা আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করছি আর কি, যে আপনার একটা ডানপন্থী রাজনীতি বিশ্বাসী লোকজন, পলিটিক্যাল পার্টি কয়েকটা বা ব্যক্তিরা কয়েকটা এমন কথাও বলছেন, হ্যাঁ, যে আপনার যারা শরিয়া বিরোধী কোনো কথা বলবে তাদেরকেও আপনার শেষ করা হবে, রাখা হবে না, মহিলাদেরকে আপনার তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, এই ধরনের যে সমস্ত ডানপন্থী কথাবার্তা যেগুলো আছে। অর্থাৎ এখানে আপনার যে আমরা যে একটা আপনার সমতার ভিত্তিতে বৈষম্য বিরোধী যে একটা সমাজ গড়ে তুলব, এবং এখানে মহিলাদের, নারীদের স্বাধীনতা থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, কথাবার্তা বলার স্বাধীনতা থাকবে, এটা নিয়ে চলবে। আমরা তো বিএনপি এজ এ পার্টি, আমরা কিন্তু কখনো শরিয়া আইনের বাইরে গিয়ে কোনো কাজ করি নাই। এটা আমরা বলেছিও প্রকাশ্যে, যে শরিয়া, যেহেতু এখানে 95% মানুষ আছেন মুসলিম এবং দে বিলিভ ইন ইসলাম, আমরা কিন্তু সেখানে কখনো ওই জায়গাটাতে হাত দিইনি। কারণ আমাদের প্রতিষ্ঠাতা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে সংবিধানে দিয়েছিলেন। অর্থাৎ উই অনার দ্য মেজরিটি পার্টিজ রিলিজিয়ান, সেটাকে আমরা অনার করি। একই সাথে আমরা অন্যান্য ধর্মগুলোর অনার করি। আমরা আসলে ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করি, দ্যাট উই বিলিভ ইন ইট। তার মানে এই না যে অন্য ধর্মকে আপনার এখানে চলতে দিব না বা আঘাত করবো, সেটা হতে পারে না। মতবাদের ক্ষেত্রে আমার একটা ধরেন সমাজতান্ত্রিক মতবাদ থাকতেই পারে, আমার একটা আপনার ওই কমিউনিস্ট মুভমেন্ট থাকতে পারে বা চিন্তাভাবনা থাকতে পারে, আবার কারো আপনার একেবারেই ইসলামিক, অন্য একটাকে দমন করে না, অন্য একটাকে দমন করে না, মতের প্রকাশের স্বাধীনতাকে রেখে, অ্যান্ড প্রোটেক্টিং দ্যাট রাইট। সেই দক্ষিণপন্থা কি এই যে বাকি মতামত দক্ষিণপন্থাকে আমরা দমন করার কথা, তাদের প্রকাশ্যে
ভীতিকর কথাবার্তা বলা হয় মাঝে মাঝে। তো এই জিনিসগুলো তো আমরা আপনার কখনোই বাংলাদেশের যে কালচার, যে মন মানসিকতা আমরা গড়ে উঠেছি হাজার বছর ধরে এখানে কিন্তু আমরা কখনোই এই জিনিসগুলো দেখিনি। সেটা কি 5ই আগস্টের পরেই বেশি দৃশ্যমান হচ্ছে নাকি আগে? 5ই আগস্টের আগেও ছিল, আগে তো ছিল, কিন্তু 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে যে এরা শক্তিশালী হয়ে উঠছে। এই মতগুলো প্রকাশ বড় হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় সে প্রচারগুলো চালাচ্ছে। বড় বড় আপনি চিন্তা করেন কিছু কিছু ঘটনা ঘটছে তৌহিদি জনতার নামে। এমনকি ওই যে মাজার টাজার আছে, আমাদের দেশের মাজার তো আপনার বহুত পুরনো ব্যাপার। এখানে সুফিরা এসছেন তাদের কবরকে সম্মান করার জন্য, একজন আপনার মাজার তৈরি আছে। ফেকগুলো বলছি না আমি, জেনুইন কিছু, সেগুলো পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, ভেঙে দেওয়া হচ্ছে। আপনার কি বলবো এটা, আপনি ধরেন একজন আপনার মানুষ কথা বলছে, যার কথার মধ্যে হয়তো আপনার একটা সেকুলার কথা আছে, হ্যাঁ, সেটাকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি অনেকে। তো এগুলো তো আমরা যে সেকুলারিজম বিশ্বাস করি সে বলবে। এমনকি যে আপনার ধরেন অবিশ্বাসী, সেও কথা বলবে। বিশ্বাসীরা তো আছেনই, তারা বলবেন, কিন্তু যারা অবিশ্বাসী তাদেরও তো কথা বলার সুযোগ দিতে হবে। আপনি যাদের কথা বললেন এদের অনেকের সম্পৃক্ততাই কি মব ভায়োলেন্স বা রাইজ অফ মবের সাথে জড়িত আছে? আমাদের অভিজ্ঞতা তো তাই বলছে, পত্রপত্রিকার রিপোর্ট তো তাই বলছে। তাহলে এইটাকে আপনার কন্ট্রোল করা, এটাকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হলে গণতন্ত্র দিয়েই কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল করতে গেলে আপনি জোর করে বাধ্য করে করতে পারবেন না। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিতে থাকবেন, কন্টিনিউয়াসের ওর মধ্যে দিয়ে এটা বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয়ে যেটা জানতে চাই সেটা হলো, আপনি সংস্কারের প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন। আমাদের এখানে এখন প্রচুর সংস্কারের প্রস্তাব এসেছে, সংবিধান সংস্কার, জুডিশিয়ারি সংস্কার থেকে। এগুলো তো আপনার পার হয়ে ডজন পার হয়ে আসছে, এগুলো হয়ে গেছে। তো এখন যেটা আমরা আলোচনা করলাম যে রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু পরিবর্তন এখনো ওইভাবে আসে নাই। আপনি যেটা বলছেন এখনই আসবে না, আপনি বলছেন সময় লাগবে। এটা এটা তো ইলেকশন না হলে, এক্স্যাক্টলি আপনার ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আপনার কালচারটা চলবে, তখনই না আপনি এটা আসবে। আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে শুধু আইন কানুন বিধিবিধান সংশোধন করে আমরা যেটা বলছি, যেটা হলো স্বৈরাচারের উত্থান ঠেকানো, ফ্যাসিবাদের উত্থান ঠেকানো, সেটা সম্ভব হবে? আপনারা সবাই এত অস্থির হলে বাংলাদেশ কখনোই আপনার একটা সুস্থ ডেমোক্রেটিক পরিস্থিতি ফিরে যেতে পারবে না। মিডিয়ার একটা বড় রোল আছে কিন্তু আপনার, মানে একটা ভালো কাজ করার, আবার মিডিয়ার রোল আছে একটা ভেঙে ফেলারও। এখানে মিডিয়ার দায়িত্ব যেটা হবে আমি মনে করি, টু সাপোর্ট দিস প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রে যেতে চাচ্ছি, গণতান্ত্রিক শক্তিগুলোকে শক্তিশালী করতে চাচ্ছি, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শক্তিশালী করতে চাচ্ছি। অ্যান্ড দ্যাট শুড বি দ্য রোল অফ মিডিয়া। কারণ এখানে মিডিয়ার এক্সিস্টেন্সও নির্ভর করবে কিন্তু আপনার গণতন্ত্রের উপরে। এক্স্যাক্টলি। তো আপনার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার অবজারভেশন কি 5ই আগস্টের পরে মিডিয়া ফ্রিডম এবং 5ই আগস্টের আগের মিডিয়া ফ্রিডমের তফাৎ? অনেক তফাৎ, এখন যা তারা ভাবছেন, তারা লিখছেন, এখন মিডিয়ার কোনো প্রেসারে নেই আমার মনে হয় না। আমরা এখন একটু নির্বাচন প্রসঙ্গের দিকে যাই। প্রধান উপদেষ্টা এই সময়ে একাধিকবার স্টেটমেন্টে বলেছেন, দৃঢ়ভাবেই বলেছেন, যেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সকল ষড়যন্ত্র রেজিস্ট করা হবে। এ ধরনের স্টেটমেন্ট আমরা পেয়েছি। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা অ্যাকশন প্ল্যান, আমরা যেটা বলে থাকি রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। তার উপরও নির্বাচন নিয়ে সংশয় রয়ে গেছে। আপনার দলের পক্ষ থেকেও অনেক সময় বক্তব্য আসছে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত? এটা তো আপনারাই পত্রিকায় বলছেন যে কারাদের স্টেটমেন্টটা কেমন আসছে। আমি কোনো পার্টিকুলার পার্টির নাম বলবো না। দেয়ার আর সার্টেন পার্টি যারা বলছে যে এটা মানা না হলে নির্বাচন করতে দেওয়া হবে না, একেবারে এইভাবে ভাষাটা এটা একটা। আবার বলছে যে এই যে এটা করতে হবে, তাহলে আমরা নির্বাচনে আছি, না হলে নেই। এটাই তো সবচেয়ে বড় কথা। ওয়েন আপনার পার্টিকুলার পলিটিক্যাল পার্টি এবং আপনার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি আপনার নেগেটিভ কথা বলে, তখন তো সেটা একটা বাধা হয়ে দাঁড়ায়। এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আপনার সময় ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। এখনও যদি আপনি সেই কথাগুলো বলতে থাকেন, তাহলে তো বুঝতে হবে যে বাধা সৃষ্টি করা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইস্যুগুলোতে কথা বলা হয়, এই ইস্যুগুলোতে আমরা নেক্সট পার্লামেন্টেই আলোচনা করে শেষ করতে পারি। আপনি একটু সুনির্দিষ্ট দিয়ে একটা ইস্যুর কথা বলবেন। যেমন আপনার বলা হচ্ছে যে আপনার ওই পিআর না হলে আপনার তারা উপরের একটা দল বলছে
লোয়ার হাউসেও লাগবে, আপার হাউসে লাগবে। লোয়ার হাউসের ব্যাপারটা পিআরের প্রস্তাবটা আপনার সংস্কার কমিশন ছিলই না, ইট ওয়াজ নট দেয়ার। আপনি সংস্কার কমিশন কিন্তু পিআরের কোনো সাজেশন যায়নি। এখন আরেকটা দল বলছে না আপার হাউসে থাকতে হবে। এটা তো আমরা আলোচনাও করতে পারি, করে শুধু আরেকটা দল করতে দেব না নির্বাচন। আপনি কি জনমতকে অস্বীকার করে চাপিয়ে দেবেন কোনো কিছু? গো টু দ্য ইলেকশন, ম্যানিফেস্টোটা নিয়ে যাই না আমরা একটা ওই ম্যানিফেস্টোটা নিয়েই যাই জনগণের কাছে। এটা লেট ইট বি দ্য নাম্বার ওয়ান, হোয়েদার উই ওয়ান্ট পিআর অর নট। জনগণ যদি বলে যে আমরা পিআর চাই, ফাইন। আর জনগণ যদি বলে যে না আমরা পিআর চাই না, তাহলে মেনে নিতে হবে আপনাকে। বিষয়টা যে আমরা কেন আপত্তি করছি পিআরের ব্যাপারে নিচের লোয়ার হাউসে বা আপার হাউসে, এই জন্য যে এই সিস্টেমটার সঙ্গে আমাদের জনগণ পরিচিত না। আর আমরা অনেকদিন পরে একটা নির্বাচনে যাব, বহুদিন পরে, সেই নির্বাচনে জনগণ সবাই যেন ভোট সুষ্ঠুভাবে দিতে পারে সেটা ব্যবস্থা করা। আবার যেমন ইভিএমটা আপনার বাদ দিতে হলো, কেন বাদ দিতে হলো? যে এটা জনগণ ঠিকমতো বুঝতে পারছে না, কাজ করছে না। আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে আবার আপনাকে ফিরে আসতে হলো। এইটাই তো আসল কারণ ছিল আমাদের মুভমেন্টের, যখন হাসিনা বন্ধ করে দিল কেয়ারটেকার গভর্নমেন্ট, তো আবার ফিরে আসতে হলো। তো সেটা হচ্ছে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে আমাদের রাজনীতি কি কখনো মুক্তি পাবে না? পাবে না কেন? শোনেন, এটা তো কালচারের ব্যাপার। আগেই আপনাকে বলি যে আপনার ইংল্যান্ড, আপনার গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, সেই ইংল্যান্ডেও কিন্তু আপনার প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে ইনসাইড দ্য পার্লামেন্ট হাউস। এটা তো একদিনের ব্যাপার না। আপনি আপনি নর্থ কোরিয়া যদি তৈরি করতে চান সেটা আলাদা ব্যাপার। আপনি যদি রেজিমেন্টেড একটা সোসাইটি করে কান্ট্রি গড়ে তুলতে, সেটা আলাদা ব্যাপার। বাট উই বিলিভ ইন ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসিকে আপনাকে চলতে দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যালাউ ডেমোক্রেসি টু ফাংশন। আপনি ইনস্টিটিউশনগুলো গড়ে তোলেন, ইনস্টিটিউশন গড়ে তুললে আপনার ডেমোক্রেসি তখন কখনোই আপনার বাধাগ্রস্ত হবে না। আমেরিকাতে দেখেন, এর আগের নির্বাচনে ট্রাম্প চেষ্টা করেছে ক্যাপিটাল হাউস আপনার আক্রমণ করে, সব কিছু করে, আপনার ওই বিচারকদেরকে নিয়ন্ত্রণ করে, এমনকি আর্মিকে পর্যন্ত সে বলেছে যে তুমি স্টেপ ইন। চিফকে বলেছে, চিফ বলেছে যে আমি আমার কনস্টিটিউশনের কাছে বাধা, আর কারো কাছে না। এই ইনস্টিটিউশন। আপনি যেমন একটা দলের কথা বলছেন, এই যে এখন আপনার ট্যারিফ দিয়েছে আপনার আমাদের ট্রাম্প, দিয়ে তো আপনার গোটা পৃথিবীতে অর্থনীতি ঝাঁকিয়ে দিয়েছে একদম। কোর্ট বলছে যে হবে না, বাতিল করে দিয়ে। দ্যাটস ডেমোক্রেসি। এই চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনি ইচ্ছা করে সব কিছু করতে পারবেন না। আমাদের এক্সিস্টিং সিস্টেমে তো চেকস অ্যান্ড ব্যালেন্স কার্যকর আছে, ছিল না বলেই তো আমরা করতে চাচ্ছি। আমরা বা আমাদের সমস্ত প্রস্তাবগুলোর মধ্যে এই ব্যালেন্সের জন্য, এবং কমিশন যতগুলো নিয়ে আসছে ওইটার জন্য যে দীর্ঘদিন ধরে আলোচনা করে করে আমরা ওই জায়গায় আসছি, যাতে চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে। কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বললে সংস্কার কমিশনের পার্টিকুলার একটা সংস্কার কমিশনের রিপোর্টে প্রধানমন্ত্রীর যত ক্ষমতা কার্টেল করা যায় সেদিকে ফোকাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কাট করলেই কি আপনার চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হবে? নট নেসেসারিলি। দিস ইজ এ ইস্যু অফ প্র্যাকটিস। আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা কতদূর হবে সেটা আপনার যদি বলা থাকে, তাহলে ওটাকে আপনি সহজে অতিক্রম করতে পারবেন না, তাই না? ওটা হবে না, কিন্তু ওটা একটা ব্যারিয়ার। আইনটা যদি থাকে সেটা একটা ব্যারিয়ার। ব্যারিয়ারগুলো তৈরি করা, ইচ্ছা করলেই সব কিছু। ইয়ে বলা হয়েছে যে আপনার 2 টার্ম বা 10 বছর, তাই না? জি, এটা তো দাবি ছিল না মানুষের, কিন্তু ওটা একটা ব্যারিয়ার, ওটাও একটা ব্যারিয়ার। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে গেছে। আমরাই কিন্তু আপনার 10 বছরের কথা বলেছি, আমরাই 2 টার্মের কথা বলেছি। আমাদের দিক থেকে আমাদের 100% এফোর্ট অতীতেও ছিল, এখনো আছে। তাতে আপনি আমাদের ইতিহাস দেখেন না। আপনার মাল্টি পার্টি সিস্টেম কে এনেছে? জিয়া রহমান, ফাউন্ডার অফ আওয়ার পার্টি। আপনার খুলে দিয়েছে কে? আপনার বাকশাল থেকে বের করে মাল্টি পার্টি সিস্টেম খুলে দিয়ে ওপেন করে দিয়েছে কে? মিডিয়াকে ওপেন করেছে কে? জিয়া রহমান। দ্যাট মিনস আওয়ার পার্টি। উনি দল করার পর সেটা করেছেন। আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কে গেছে? আমরা গেছি, আমাদের পার্টির গেছে তা উদ্যোগ নিয়ে। কেয়ারটেকার গভর্নমেন্ট আপত্তি করে, আমরা বহু আপত্তি করার পরে
আবার ওটাকে ইন্ট্রোডিউস করার জন্য আপনার একটা ইলেকশন করে সেই ইলেকশনের মাধ্যমে আমরা সংবিধান সংশোধন করেছি। তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড আওয়ার ইন্টেনশন। আমরা আমাদের ক্ষতি করে আমাদের যে নীতি, সেই নীতিকে বাদ দিয়ে কিন্তু আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই কাজগুলো করেছি। আমাদের নেত্রী করেছেন খালেদা জিয়া, আমাদের নেতা করেছেন আমাদের জিয়া রহমান সাহেব। তো এই জিনিসগুলোকে আপনারা কিন্তু কখনোই হাইলাইট করেন না, খুব কম। বিএনপি যে এই গণতন্ত্রকে আপনার শক্তিশালী করেছে বা বিএনপিকে গণতন্ত্র শক্তিশালী যে কাজ করেছে, এগুলোকে কিন্তু আপনারা হাইলাইট করেন না, বরঞ্চ বিএনপি কোথায় কোথায় ভুল করেছে সেইগুলোই বেশি করে দেখা। ভুলটা অবশ্যই করেছি না, ভুল ধরে দেবেন, এটা আমরা খুব খুশি। বাট অ্যাট দি সেম টাইম আপনি প্যাটিংও করবেন তো যে এই কাজটা বিএনপি খুব ভালো করেছে। ওই দ্যার ইজ দ্য প্রবলেম। আমাদের মাইন্ডসেটের মধ্যে ওই জিনিসটা আপনার নিয়ে আসা যে আসলে ভালোকে ভালো বলবো, কালোকে কালো বলবো। আপনি যেমনটা বলছিলেন, একটা দল পিআর এর কথা বলছে নির্বাচন হতে দেওয়া হবে না, আরেকটা দল কিন্তু বলছে এই সংবিধানের অধীনে কোনো নির্বাচনই না, তারা গণপরিষদ নির্বাচন চায়। তাহলে এই বিদ্যমান পরিস্থিতিতে আগামী নির্বাচনে কি কোনো দল? না, ওরা ওই জায়গায় থাকবে না। আলোচনা চলছে তো, কেউই ওই জায়গায় থাকবে না। নির্বাচন আপনি করে ফেলবেন যখন, সব ঠিক হয়ে যাবে। পত্রপত্রিকায় এমন আপনি কতটা আশাবাদী যেটা হলো যে এটা সব ঠিক হয়ে যাবে? তাহলে কি অনানুষ্ঠানিক ভাবেও এই দুইটা দলের সাথে আলাপ আলোচনা চলছে? অবশ্যই আমরা তো কথা বলছি। আমরা শুধু না, সরকারও বলছে। আপনার বাংলাদেশের মানুষের তো একটা গুণ আছে ভাই, বাংলাদেশের মানুষের গুণ আছে যে বাংলাদেশের মানুষ ক্রাইসিসে কিন্তু উঠে দাঁড়ায়, এক হয়। যখনই ক্রাইসিস আসবে সেই ক্রাইসিসগুলোতে মানুষ এক হবে। আর এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে ইলেকশন। ইলেকশনটা হয়ে গেলেই দেখবেন আপনার যে ট্র্যাকে উঠে যাবে, তখন দেখবেন যে সমস্ত কিছু নিয়মের মধ্যে চলে আসবে। লেট দেম কাম ইন দ্য পার্লামেন্ট। ওই দলগুলো পার্লামেন্টে আসুক। পার্লামেন্টে আসার প্রসঙ্গ যেটা আসলো, পত্রপত্রিকায় রিপোর্টে আমরা দেখছি যেটা হলো এই দুইটা দল জামাত এবং এনসিপি, এদের সাথে কি আপনাদের আসন সমঝোতা বা আসন ভাগাভাগির কোনো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে? এইগুলো আপনার এখনই এগুলো শুরুই হয়নি। আপনার আসন সমঝোতা হয় কার সঙ্গে? জনকে জোট হয়, তাই না? আমাদের সঙ্গে তো জোট নেই কারো। আমাদের ঘোষণা আছে আগেই যে নির্বাচনে যে সমস্ত দলগুলো আন্দোলনে আপনার আমাদের সঙ্গে একসাথে কাজ করেছে, নির্বাচনের পরে আমরা তাদের সঙ্গে একটা জাতীয় সরকার গঠন করে তুলব। এটা কত বড় ঘোষণা আমাদের, যে যদি আমরা জয়ী হই এবং অন্যান্য দলগুলো যারা আপনার আন্দোলনে আপনার যুক্ত ছিল আমাদের সঙ্গে, যুগপৎ আন্দোলনে, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব 5ই আগস্টের পরেও তো এসেছিল, আপনাদের কাছেও এসেছিল না? আমরা তো জাতীয় সরকার, আপনি বলছেন 5ই আগস্টের পরে জাতীয় সরকার গঠন করার ব্যাপারে? জি। ওই জাতীয় সরকার টিকতো না। কেন টিকতো না? এটা আপনার ওই ধরনের জাতীয় সরকার ওই অবস্থায় আপনার টেকার কোনো সুযোগ ছিল না। কারণ আমরা মনে করি যে ওটা বিভিন্ন দল যে বিভিন্ন রকম কথা বলতো, তখন একটা নিরপেক্ষ সরকারের দরকার ছিল। এটা আমাদের পলিটিক্যাল যে উইজডম, সেই উইজডম থেকেই আমরা সেটা বলেছি। রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের অবস্থান কি? আমাদের কালকেও আজকে পত্রিকাতেই আছে, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই। কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, প্রথমে আপনারা বলেছিলেন যে আওয়ামী লীগের বিচার হোক, বিচারের মাধ্যমে তাও বলেছি দোষী সাব্যস্ত। আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমকে নিষিদ্ধ করতে বলেছি যে কার্যক্রমগুলো আপনার ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, আপনার একটু অর্থনীতির ক্ষতি করেছে। আমরা আমাদের কার্যক্রম সেই জন্য ব্যাপারে আমরা জানিয়েছি, আপনার একটা ধন্যবাদ জানিয়েছি, কিন্তু আমরা এটা চাইনি। এখনো আবার আরেকটা দল নিষিদ্ধের দাবি উঠছে। আমরা না করে দিয়েছি একদম পরিষ্কারভাবে যে আমরা কোনো নিষিদ্ধ করার পক্ষে। প্রধান উপদেষ্টার সাথে যেদিন বৈঠক করেছেন আপনারা, সেদিনও বলে এসেছি, সেদিনই বলে এসেছেন যেটা আমরা পক্ষে নই। আরেকটা প্রশ্ন এখন আসছে যেটা হলো নারী সংগঠনগুলোর তরফ থেকে বিভিন্ন রকম দাবি দেওয়া আসছে, আগামী নির্বাচনে তাদের 33% নারী যাতে মনোনয়ন দেওয়া হয়, এরকম একটা দাবি আসছে। আবার কোথাও কোথাও বলা হচ্ছে 100 আসন ছেড়ে দেওয়ার জন্য। আপনার দলের অবস্থানটা কি হবে? আমার দলের অবস্থান খুব পরিষ্কার। আমরা আমাদের দলেই আমাদের কার্যকরী কমিটিগুলোতে 30% মহিলা রাখার আমাদের বিধান আছে আর কি, কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছতে পারি না। আমাদের রাজনৈতিক কালচারটা এমন একটা অবস্থায় আছে যে নারীদের অংশগ্রহণ রাজনীতিতে খুব কম, মানে সক্রিয় রাজনীতিতে, সেই জন্য সেটা সময় লাগে।
এটা একটা পরিবেশ দরকার হয়। আমরা নারীদেরকে ওই জায়গায় তাদের মানে আপনার যেটাকে আমরা বলি যে শক্তিশালী করার জন্য, তাদের ক্ষমতায়ন করার জন্য আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া কিন্তু ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক করেছিলেন। প্রেসিডেন্ট জিয়া প্রথম যিনি নারী মন্ত্রণালয়, মহিলা মন্ত্রণালয় তৈরি করেছিলেন এবং এই মেয়েদের চাকরি বাকরিগুলোকে। আমি অবাক হয়েছি, এটা কতদূর সত্যি আমি জানি না। এখন নাকি আপনার করা হয়েছে যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা ছিল 60% মহিলা হতে হবে, ওটা নাকি বন্ধ করে দিয়েছে। এটাতে আমি বিস্মিত হয়েছি এবং আমি মনে করি এটি অবিলম্বে চেঞ্জ করা উচিত এবং সেখানে আপনার 80% মহিলা শিক্ষিকা রাখা দরকার। সমস্ত বিশ্বের তাই আছে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রে কি, সেটা হলো আপনার আগামী নির্বাচনে আপনাদের প্রাইম মিনিস্ট্রিয়াল ফেস কে হচ্ছেন? আমাদের তো আপনার বলাই আছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন, তিনি যদি সুস্থ থাকেন তাহলে তিনি হবেন, তা নাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কবে? খুব শিগগিরই ফিরবেন। ওনার দু একটা সমস্যা আছে, আপনার আইনগত সমস্যা আছে দেশে, আর একটু গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে। আপনারা সম্ভাব্য কোনো টাইম মনে করেন যে এই সময়ের দিকে ফিরবে, সেটা নির্বাচনী বলতে পারবো না, শিডিউল ঘোষণার আগে? তবে আমি মনে করি আগে তো বটেই, ডিসেম্বরের প্রথম দিকে শিডিউল ঘোষণা আগে আসতে পারেন উনি। এমন হতে পারেন যে তার রুম টুম সব ঠিক করা হচ্ছে, তো এই বিল্ডিংয়েই তার রুম ঠিক করা হচ্ছে, তার বাসা ঠিক করা হচ্ছে। মোটা দাগে আপনি, আমরা যেটা আমাদের অনুষ্ঠানের নাম রোড টু ইলেকশন, তো বাংলাদেশে এখন ইলেকশনের রাস্তায় যদি বলা হয় তাহলে রাস্তাটা কতটুকু মসৃণ আর কতটুকু আপনার? মসৃণ তো হবে না। আপনি একটা মেজর চ্যালেঞ্জগুলো 15 বছরে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট শাসন দিয়ে সমস্ত পথগুলোকে ভেঙে চুরে একটা তছনছ করে দিয়েছে, একটা গরুর গাড়ি চলার মতো উপযোগী না। তো মেজর চ্যালেঞ্জ সেইটাকে আপনার ঠিকঠাক করে নিয়ে মধ্যবর্তী ইন্টারিম গভর্নমেন্ট আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করা, এটার উপরই তো নির্ভর করছে আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা। না, আপনার আমার খুব দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচন সকলের কাছে অত্যন্ত ভালোভাবে গ্রহণযোগ্য হবে। কারণ এখন যে ইলেকশন কমিশন এসছে যথেষ্ট নিরপেক্ষ এবং তারা যোগ্য, আর গভর্নমেন্টও অত্যন্ত নিরপেক্ষ সঙ্গে কাজ করছে। দুই একটা সমস্যা আছে যেগুলো তারা মিটিয়ে ফেলবেন। ধন্যবাদ। আমরা এবার ধরে নিচ্ছি ইলেকশন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে এবং যত ধরনের সংশয় সন্দেহ আছে এগুলো কেটে যাবে। তো নির্বাচনের পরে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আপনাদের প্রথম 100 দিনের টপ প্রায়োরিটি কি হবে? ওটা আপনার 100 দিনের টপ প্রায়োরিটি আমরা এখন ঠিক করিনি, কিন্তু আমাদের কাজ কি হবে আমরা 31 দফার মধ্যে সেটা পুরোপুরি বলেছি। শুরুর দিকে আপনারা 100 দিন যদি আমরা নাও বলি, শুরুতে আপনাদের মেজর চ্যালেঞ্জ, আমাদের যে প্রায়োরিটি আমরা দিতে চাই আর কি, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা ফর দ্য ইয়াং জেনারেশন। এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের সমস্যা মনে হয় আপনার, কারণ ডেমোগ্রাফিক যে প্যাটার্ন সেখানে ইয়াংরাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি, তাদের শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার, এদেরকে আপনার এমপ্লয়মেন্ট তৈরি করা, তার কাজগুলো করার জন্য আমরা এগুলো নিয়ে কাজ শুরু করেছি অলরেডি। আমাদের টিমগুলো কাজ করছে, খুবই এক্সপার্টস টিমস আছে, তারা কাজ করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে। ইটস গোয়িং ভেরি ওয়েল। কারণ আপনার ফেব্রুয়ারিতে ইলেকশন হলে কয়েক মাস পরেই বাজেট আসছে, জুনে বাজেট, আমরা উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট। জুনে বাজেট আসবে, সময় মাঝখানে 3-4 মাসের বেশি। আমরা তো অভিজ্ঞ রাজনৈতিক দল, আমরা বহুবার দেশ শাসন করেছি, অপোজিশনে ছিলাম। আপনাদের অর্থনৈতিক প্ল্যান কি হবে? অর্থনৈতিক লুটপাট যেটা আগে হয়েছে, লুটপাটের কন্টিনিউয়েশন এখনো বলা হয় বিভিন্নভাবে চলছে, এটা বন্ধ করবেন কি? এই মুহূর্তে আপনাকে আমি ডিটেইলস বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি আমরা ইতিমধ্যে এই সরকার কিন্তু আপনার ব্যাংকের যে লুটপাটটা কিছুটা রোধ করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, এটা আমি তাদেরকে ধন্যবাদ দিই। আর টাকা ফিরিয়ে আনার ব্যাপার যেটা, এটা এত সহজ নয়, ডেফিনেটলি টেক টাইম। তবে আমরা নিশ্চয়তা দিতে পারি যে আপনার কোনো লুটপাট আমরা অ্যালাউ করব না আপনার, এবং অর্থনীতি তার নিজস্ব গতিতে চলবে। আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি, সুতরাং আমরা বেসরকারি ইনভেস্টমেন্টটাকে আমরা সবচেয়ে বেশি আকৃষ্ট করার চেষ্টা করব। আমরা আপনার ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করব, এবং আপনি যে মুক্ত বাজার তার নিজস্ব যে পদ্ধতি আছে সে চলতে দেন, তাহলে তো ওটাই নিজে আপনার যে গ্রোথ আমাদের একদিন হচ্ছে। আপনি বলেন, আপনি তো
মানে এমন একটা পত্রিকায় কাজ করেন যেটা আপনার ব্যবসা নিয়েই কাজ করেন, ব্যবসা সংক্রান্ত, সেখানে তো আমরা আমাদের লাস্ট টাইমে আমরা যখন গভর্নমেন্ট থেকে চলে আসলাম তখন কিন্তু গ্রোথ রেট হচ্ছে 7.2, অ্যান্ড বাংলাদেশকে বলা হচ্ছিল তখন ইমার্জিং টাইগার। তো আমরা তো সেই দল, সুতরাং আমাদের দুর্ভাগ্য যে বরাবরই একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে আমাদেরকে নিতে হয়। আবার 1975, 1977 আমাদেরকে একটা পুরো ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে যেতে হয়েছে। অ্যাগেইন আপনার 90s আমাদেরকে সেভাবেই 91 নিতে হয়েছে। পরবর্তীকালে 96-তেও আমাদের একটা দুর্নীতিগ্রস্ত অর্থনীতিকে টেনে তুলতে হয়েছে। আবার এখন যেটা একটা ধ্বংসপ্রাপ্ত, আমরা যদি জনগণের সমর্থন ক্ষমতায় আসি এটাকে আবার টেনে তুলে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। একটা কথা আপনাদের প্রতিশ্রুতি বা রিফর্ম এজেন্ডাতেও আছে যে আপনারা স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দিতে চান। তো জিডিপি এখন যেটা আমাদের আছে স্বাস্থ্য খাতে বরাদ্দ, সেটা কিন্তু আপনার 1%-এরও কম। সেখান থেকে 5% নিয়ে যাওয়া হিউজ চ্যালেঞ্জ কিনা? কারণ এখন আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ আছে, চলতি অর্থ বছরে আছে 41,000 কোটি টাকার মতো। তো সেখানে 5% হওয়া মানে এটার 5 টাইমস বা 6 টাইমস মোর। এটা করতে না পারলে তা আমরা আমাদের মূল যে আপনার কমিটমেন্ট টু আওয়ার পিপল, এটা থেকেই আমরা আপনার বিচ্যুত। 5% খুব কঠিন কাজ হবে না, কারণ আমাদের যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংয়ে আমরা অবশ্যই 5%-এ নিয়ে যেতে পারবো আমাদের সময়, এবং সেই গ্রোথটাকে সেইভাবে আমরা কাজে লাগাতে পারবো। নেক্সট 5 ইয়ার্সের ভিতরে সেটা পসিবল হবে ইনশাআল্লাহ। আর শিক্ষা খাত নিয়ে আপনার বেশ আগের একটা বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে পড়েছিলাম যে এত সংস্কার কমিশন হলো কিন্তু শিক্ষা সংস্কার কমিশন বলে কিছু হলো না, যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল। শিক্ষা খাত কিন্তু এখনো বিভিন্ন ধরনের টার্মোয়েলের ভিতরে অনেক। তো শিক্ষা নিয়ে আপনাদের আমাদের শিক্ষা নিয়ে আপনার এই মুহূর্তে আমাদের কোনো যে একেবারে শিক্ষা পলিসি এটা আমরা এখনো করতে পারিনি। তবে মোটা দাগে আমরা যেটা বলতে পারি, আমরা অহেতুক আপনার ইনভেস্টমেন্ট ইন আপনার ওইসব প্রতিষ্ঠানে বন্ধ করব যেসবগুলোর দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে আপনার ব্যাঙের ছাতার মতো গ্রামে গঞ্জে স্কুল তৈরি করার পক্ষে নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদেরকে যেটা করা দরকার সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটস, তাকে বৃত্তিমূলক শিক্ষাটা তাকে দেওয়া, এটা হচ্ছে আপনার একটা দিক। একটা দিক হচ্ছে যে কৃষিতে তাকে আপনার আধুনিক কৃষি কীভাবে করা যাবে সেই হিসাবে শিক্ষিত করে তোলার ব্যবস্থা করা, এবং আপনার শুধু মানে কৃষি জমির কৃষি না, সেখানে লাইভ স্টক, পোলট্রি, পিসিকালচার সবগুলো মিলিয়ে আপনার যেটাকে করা যায়, এই কাজগুলো আমরা যদি আপনার একটু করতে পারি তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতি আরও পরিবর্তন নিয়ে আসতে পারি। আমরা শেষের দিকে চলে আসছি, এখন আমরা একটু ডিপ্লোমেসি নিয়ে কথা বলি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বিগত সরকার যেটা আপনার কর্তৃত্ববাদ হিসেবে আখ্যায়িত হয়ে যার পতন হয়েছে, তার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের জায়গা থেকে বর্তমানে তার পতনের পরে সম্পর্ক তো একদম নিম্ন পর্যায়ে চলে আসছে, এবং বিএনপির সাথেও আগে একটা টানাপোড়েন ছিল। তো আগামী দিনে বিএনপির সাথে ভারতের সম্পর্কটা আপনারা কিভাবে রিমেইন করার চেষ্টা করছেন? আমরা প্রত্যেকটি দেশের সঙ্গেই আপনার সুসম্পর্ক রাখার নীতিতে বিশ্বাস করি। আমরা বিশেষ করে এই মুহূর্তে যখন আমার প্রয়োজন আপনার সমস্ত দেশগুলোর সঙ্গেই সুসম্পর্ক রাখা, বিশেষ করে যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আর ভারত তো আমাদের একটা বড় নেইবার, আমরা চেষ্টা করব এদের সঙ্গে ফাংশনাল রিলেশনশিপ আরও ইমপ্রুভ করার। আমাদের চেষ্টা করব বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের পানি সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব সীমান্তে হত্যা কমপ্লিটলি বন্ধ করার জন্য, এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য আর কি, যেটা ইমব্যালেন্স হয়ে আছে। আমরা চীনের সঙ্গে সম্পর্ক আমরা সঙ্গত কারণেই আমরা এটাকে বাড়াবার চেষ্টা করব, কারণ চীন অত্যন্ত শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক দিয়ে, আমরা সেই সুযোগ করার চেষ্টা করব। আমেরিকার সঙ্গে আমাদের অলরেডি আমরা কিছুটা লাভ পেয়ে গেছি, দেখেছেন আপনার যে আমাদের 20% আমাদের কমিয়ে দিয়েছে ট্যারিফ, সেটাকে আমরা ইউজ করব। অন্যভাবে আমেরিকার থেকে যে সমস্ত দ্রব্যাদি আমরা ইম্পোর্ট করি সেগুলোকে যেন ভালো মতো আমরা ইম্পোর্ট করতে পারি, সেটা ব্যবস্থা করবো, এক্সপোর্টটা বাড়ানোর চেষ্টা করব। সুতরাং আমরা চেষ্টা করব যে প্রতিটি ডেভেলপমেন্ট পার্টনার যাদের কাছ থেকে আমরা সাহায্য পাই, সহযোগিতা পাই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ইমপ্রুভ করা। আমাদের তো শত্রুতা করার কোনো আপনার মানে
কারণ থাকতে পারে না, কারণ উই ক্যানট এফোর্ড ইট। আমাকে আমার যা আছে তাকে বাড়ানোর জন্য, আমার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, আমার জনগণকে ফিট করার জন্য আমাকে সকলের সাহায্য নিয়ে এগোতে হবে। এখানে আমার শত্রু থাকা তো প্রশ্ন উঠতে পারে না। আপনি কিছুদিন আগে চায়না ভিজিট করেছেন, তো চায়নার ভিজিট করে আপনি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, কথা হয়েছে, যেটা চায়না প্রসঙ্গে আপনি বললেন। এরকম আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ইন্ডিয়ার কোনো লিডারশিপের সাথে আপনাদের কোনো কমিউনিকেশন চলছে কিনা? না, এটা দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাপারে ভারতের তরফ থেকে আমরা এখনো কোনো রকমের আমন্ত্রণ পাইনি এবং আপনার খুব একটা আগ্রহ দেখিনি। হ্যাঁ, তারা সেটা এখন পর্যন্ত করেননি, তো এটা একটা বাধা হয়ে আছে। অন্যদিকে এই বাধাটা শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন দেশ থেকে পালিয়ে গিয়ে, তার ওইখানে অবস্থানটা কি একটা বড় সমস্যা কিনা দুই দেশের ভিতরে আবার সম্পর্ক নতুন করে গড়ে তোলা? না, ওটা তো একটা সমস্যা নিঃসন্দেহে। আপনার হাসিনার ওখানে থাকাটা এবং যে আপনার অলরেডি আসামি, গণহত্যার আসামি, তাকে ওখানে আশ্রয় দেওয়াটা হচ্ছে একটা আপনার আমাদের গোটা জাতির জন্য কিন্তু এটা আপনার আমরা ভালোভাবে কেউ দেখিনি, তো সেটা তো স্বাভাবিক। ভারতের সাথে যেমন সম্পর্কের অবনতি হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখতে পাচ্ছি পাকিস্তানের সাথে সম্পর্ক আবার নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, নতুন করে সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা চলছে। আপনারা এটা কিভাবে দেখছেন? এটা আমরা পজিটিভলি দেখি। আপনারা ক্ষমতায় আসলে এটার আমরা পজিটিভলি দেখি। পাকিস্তানের সঙ্গে তো আমাদের বহু দূর, তাদের কাছ থেকে আমরা আমাদের যে সমস্ত জিনিসগুলো আপনার ব্যবসার স্বার্থে আমরা ভালোভাবে আনতে পারি সেটা আরও আনার চেষ্টা করা। টেক্সটাইল, রাইস, আপনার তারপর হুইট, এগুলো ওরা ভালো করে, কম পয়সায় আমরা ওগুলো আনতে পারবো। একই সঙ্গে আপনার আমরা আমাদের এক্সপোর্ট কিছু করতে পারবো, বাড়াতে পারবো। এটা একটা চমৎকার বিষয়। সেই সঙ্গে তারা আফটারঅল এই সার্কের ব্যাপারটা আছে, তো আমরা সার্ককে কিন্তু পুনরুজ্জীবিত করার চেষ্টা করব। এটা আমাদের খুব জরুরি বলে আমরা মনে করি। সার্কের প্রধান সমস্যা হিসেবে দেখা হয় ইন্ডিয়া পাকিস্তানের বৈরী সম্পর্ক। ভারতের আপনি মানে ইনঅ্যাক্টিভিটি এই ব্যাপারে এসে চুপচাপ থাকে সবসময়। আর রিজনাল অন্য ব্লক যেগুলো আছে সেই ব্লকগুলো নিয়ে আপনারা কোন? আমাদের খুব ভালো সম্পর্ক এবং এটা আরো শক্তিশালী করা হবে। আমার লাস্ট কোশ্চেন, আপনি একজন আশাবাদী মানুষ, তো আগামী 5 থেকে 10 বছরে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান? আগামী 5 থেকে 10 বছরে বাংলাদেশকে আমি আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, যেটাকে একেবারে বলা যায় ইনফেন্ট গণতান্ত্রিক রাষ্ট্রের মতো দেখতে চাই, যেটা আসবে, উঠে আসবে আস্তে আস্তে ধীরে ধীরে। একই সঙ্গে এর অর্থনীতি তার ভিত্তি খুঁজে পাবে, এটাও দেখতে চাই, এবং মানুষের জীবন মান উন্নত হবে সেটাও দেখতে চাই, এবং বাংলাদেশে একটা ডেমোক্রেটিক কালচার তৈরি হবে সেটাও দেখতে চাই। এবং আপনার উদ্বেগ যেটা ডানপন্থী রাজনীতির উত্থান, সেটা আপনার গণতন্ত্র চললেই, নির্বাচন হলেই সেটা স্থিমিত হয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। নতুন পর্বে আমরা নতুন কোনো একজন অতিথিকে নিয়ে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।